রেবেকা ছেলের দিকে তাকিয়ে আছেন। ইমন বসে আছে মেঝেতে, তার হাতে কাঁচি, সামনে কিছু লাল নীল কাগজ, আইকা গাম। কাগজ কাটার চেষ্টা করছে, কিন্তু কাঁচি ঠিকমতো ধরতে পারছে না। অনেক বয়স্ক মানুষই কাঁচি ঠিকমতো ধরতে পারেন না। 9 বছর বয়সী একটা ছেলের পারার কথা না। রেবেকা একবার ভাবলেন ছেলেকে ডাক দিয়ে কাছে বসিয়ে কাঁচি ধরা শিখিয়ে দেবেন। তারপর মনে হলো প্রয়োজন নেই, শিখুক নিজে নিজে, ভুল করে করে শিখবে। থ্রু মিস্টেক্স উই লার্ন। এটাও অনেকে পারে না। অনেকে সারা জীবন ভুলই করে যায়, কিছু শিখতে পারে না। রেবেকা ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যালো। ছেলে মায়ের দিকে তাকিয়ে হাসল। তারপর কাগজ কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইমন কথা খুব কম বলে। সে চেষ্টা করে প্রশ্নের জবাব ইশারায় দিতে। যেসব প্রশ্নের জবাব ইশারায় দেয়া যাবে না সেই সব প্রশ্নের জবাব সে দেয়, তবে অনাগ্রহের সঙ্গে দেয়। কি বানাচ্ছ ইমন? চাইনিজ লণ্ঠন। চাইনিজ লণ্ঠন ব্যাপারটা কি? মা, তোমাকে পরে বলি। না, এখন বলো। চাইনিজ লণ্ঠন হল এক ধরনের লণ্ঠন। লাল নীল কাগজ দিয়ে বানাতে হয়, ভেতরে মোমবাতি থাকে। চিমনির মতো লাল নীল কাগজ থাকে বলে রঙিন আলো হয়। রেবেকা খুশি হলে লক্ষ্য করলেন ছেলে এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলেছে। অনাগ্রহের সঙ্গে যে বলেছে তা না, আগ্রহের সঙ্গেই বলেছে। এটা খুবই ভালো লক্ষণ। স্কুলে ইমনকে ডিস্টার্বড চাইল্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্কুল থেকে ঠিক করা এক সাইকিয়াট্রিস্ট ইমনকে দেখছেন। তিনি বারবার বলেছেন কথা না বলা রোগ থেকে ইমনকে বের করে আনতে হবে। তার সঙ্গে প্রচুর কথা বলতে হবে, কৌশলে তাকে দিয়ে কথা বলাতে হবে। তবে কখনোই বুঝতে দেওয়া হবে না যে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে। এতে তার ডিফেন্স মেকানিজম আরও কঠিন হয়ে যাবে। ইমনকে যে বাংলাদেশে আনা হয়েছে তা সাইকিয়াট্রিস্টের পরামর্শেই আনা হয়েছে। সাইকিয়াট্রিস্ট বলেছেন সব শিশুই একজন ফাদার ফিগারের অনুসন্ধান করে। মার কাছে চায় আশ্রয়, বাবার কাছে নেতৃত্ব, নির্দেশনা। একসময় আমাদের আদি পূর্বপুরুষরা ছোট ছোট দলে ভাগ হয়ে বনে জঙ্গলে অসহায় জীবনযাপন করত। নেতৃত্বের ব্যাপারটা তখনই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একজন ভালো নেতার দলে থাকলেই সার্ভাইভেলের সম্ভাবনা বেড়ে যাবে। অতি প্রাচীন এই ধ্যানধারণা জিনের মাধ্যমে বর্তমান মানুষদের মধ্যেও চলে এসেছে। এখনও মানুষ খোঁজে নেতা। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক খুব গুছিয়ে কথা বলেন। তার প্রতিটি কথাই বিশ্বাসযোগ্য মনে হয়। ম্যাডাম, আপনি আপনার পুত্রকে কিছুদিনের জন্যে হলেও তার বাবার কাছে ফেলে রাখুন। তার ফাদার ফিগার অনুসন্ধান তৃপ্ত হোক। কিছুদিন ফেলে রাখলেই হবে? কিছুটা তো হবেই। তার বাবা যদি বুদ্ধিমান হন তাহলে ছেলের সমস্যায় ঠিক করে ফেলতে পারবেন। তার বাবা কি বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান। তার অনেক কিছুর অভাব আছে, বুদ্ধির অভাব নেই। সাইকিয়াট্রিস্ট বললেন, সেই ভদ্রলোকের কি কি অভাব আছে একটু বলুন তো, নোট করি। তার প্রয়োজন আছে কি? হ্যাঁ, প্রয়োজন আছে। সে সব সময় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। আশেপাশের কাউকে গুরুত্বপূর্ণ ভাবে না। সে মনে করে সে নিজে যা ভাবছে তাই ঠিক। সাইকিয়াট্রিস্ট হেসে বললেন, সব মানুষই কিন্তু এরকম, কেউ একটু বেশি, কেউ কম। এখন বলুন, এই ভদ্রলোককে আপনি কি ভালোবেসে বিয়ে করেছিলেন? রেবেকা ভুরু কুঁচকে বসে রইলেন। প্রশ্নটার জবাব দিতে তার ইচ্ছা করছিল না। সাইকিয়াট্রিস্ট বললেন, আমার সঙ্গে কিছুক্ষণ সহজভাবে কথা বলুন। আপনিও যদি আপনার ছেলের মতো চুপ করে থাকেন তাহলে কিভাবে হবে? প্লিজ স্পিক আউট। তাকে কেন বিয়ে করলেন সেটা বলুন। আর্ট কলেজে একবার 4th ইয়ারের ছেলেদের এক্সিবিশন হচ্ছে। আমি কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ছবি দেখতে গেছি। একটা ওয়েল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আমি হতবম্ব। ছবিটা জঙ্গলের ছবি। গভীর জঙ্গলে একটি তরুণী মেয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে মেয়েটির মুখে। খুবই সুন্দর ছবি, চোখ ফেরানো যায় না এমন ছবি। কিন্তু আমি হতবম্ব সম্পূর্ণ ভিন্ন কারণে। বনের ভেতর যে মেয়েটা শুয়ে আছে সে আমি। আমার চোখ, আমার মুখ, আমার মাথার চুল লালচে ধরনের। মেয়েটির মাথার চুলও সেরকম। আমি কিছু বলার আগেই আমার বান্ধবীরা চিচিয়ে বলল, এ কি, এটা তো তোর ছবি। আমি আর্টিস্টকে খুঁজে বের করলাম। তার চেহারা সুন্দর, কথাবার্তা সুন্দর, স্বপ্ন স্বপ্ন চোখ। কোনো একটা মজার কথা বলার আগে মানুষের মুখে যেরকম এক্সপ্রেশন হয়, তার মুখের এক্সপ্রেশন সেরকম, যেন এক্ষুনি সে মজার কোনো কথা বলবে। আমি গিয়ে বললাম, আপনার ছবির এই মেয়েটি কি আমি? সে অবাক হয়ে বলল, আপনি হবেন কেন? আমি আপনাকে চিনি না। আপনি আমার ছবির জন্য মডেলও হননি। আপনি বলতে চান পুরো ছবিটা আপনি মন থেকে এঁকেছেন? না, আমি মন থেকে আঁকিনি।
মধুপুর শালবনে গিয়ে রং তুলি নিয়ে গিয়েছি। ছবিটার কাঠামো সেখানে করা। মেয়েটির ছবি মন থেকে এঁকেছেন? জি। আপনি আপনার নিজের ছবির দিকে তাকান এবং আমার দিকে তাকান, তারপর বলুন ছবিটির মেয়ে এবং আমি দুজন কি একই ব্যক্তি? অস্বাভাবিক মিল তো আছেই। মিল কেন হলো? ছেলেটা তখন হেসে বলল, হয়তোবা কোনো না কোনোভাবে আপনি আমার কল্পনায় ছিলেন। আপনার সঙ্গে কল্পনার জগতে আমার পরিচয় আছে। মিল দেখে আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার তো উচিত খুশি হওয়া। আমি রেগে গিয়ে বললাম, আমি কেন খুশি হব? এই ছবিটা কেউ একজন কিনে নিয়ে তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে। আমি একজন মানুষের ড্রয়িং রুমে শুয়ে থাকব, যাকে আমি চিনি না। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটপট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখের দৃষ্টি অস্থির, কপালে ছড়িয়ে থাকা কয়েকটা চুল টেনে ধরে। পূর্ণা গাঢ় স্বরে বলল, আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনো পাচ্ছে। আর কতদিন কষ্ট পাবে? কবে সবকিছু ঠিক হবে? আমির চটজলদি উত্তর দিল, 2 দিন। পূর্ণা ভ্রু কুঁচকাল, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়াল। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সবকিছু ছেড়ে দিতে যাচ্ছে? পূর্ণার ঠোঁটে হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাকুম হয়ে যায়। বলল, সত্যি? আমির ধীর সুস্থে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ, বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসল। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকল, ভাইজান। আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটা ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কুঁচি ব্যবহার করে। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে, আপা। পদ্মজা ঘাড় ঘুগিয়ে তাকাল। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারল তার পরনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী স্বরে বলল, সাদা শাড়ি পরছ কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালটি হাতে নিয়ে বলল, বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে? এমনি পরা যায় না। বিবাহিতারা সাদা শাড়ি পরতে পারে না। আবার এমন শাড়ি, অন্য কোনো রঙই নাই। বলছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। তুমি শাড়ি পাল্টাও। পদ্মজা ভ্রুকুটি করে বলল, তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা, তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে। পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসল। বলল, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণা চোখ ছোট ছোট করে বলল, না, দেখাচ্ছে না, ভূতের মতো দেখাচ্ছে। পূর্ণার দৃঢ় কণ্ঠ, তাকে এখন যাই বলা হোক সে শুনবে না। আগামীকাল বিয়েটা হয়েই গেলে পদ্মজার শান্তি। পদ্মজা অন্দরমহলের দিকে যেতে যেতে বলল, ঘরে আয়। আগে বলো শাড়ি পাল্টাবা? পদ্মজা পূর্ণার দিকে তাকাল। পূর্ণা রাগী রাগী ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসল, বলল, ঘরে চল, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলেই সুন্দর, যা চাচ্ছে তাই হচ্ছে। সে উল্লাসিত। পদ্মজা বলল, বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে। করলে করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে,
আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে, তারপর চলে যাবে শ্বশুরবাড়ি। এরপর আর কোনো দিন দেখা হবে নাকি পদ্মজা জানে না। সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল, কত সুন্দর লাগছে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলেই দেখতে খারাপ লাগছিল? পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সবকিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা বলল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে আসছি। ভাপা পিঠা খাবি? লুতুভুবু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। আপা? পূর্ণা চাপা স্বরে আপা ডাকল। পদ্মজা উৎসুক হয়ে তাকাল। পূর্ণা বলল, বাড়ির মানুষদের কি অবস্থা? জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইল, ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল। এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে। নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না, ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সবসময়, আর অন্যায় করবি না, আর কখনো সহ্য করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলল, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনও দুপুরের নামাজ পড়ে আসছি। এই তো, ভালো মেয়ে, ভালো বউও হবে। পূর্ণার চোখ ভর্তি কাজল, ডাগর দগর চোখ দুটি কাজলের ছোঁয়ায় ফুটে আছে। সোজা সিঁথি করে লম্বা চুল বেনি করা, কানে 7 রঙের গোল আকৃতির দুল, গায়ের ওড়নায় পাথরের কাজ, হাতে ঝনঝন করছে কাঁচের চুড়ি। সত্যি খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল, সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশা আল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়। গড়গড় করে উগড়ে দেয় ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা রঙিন ফড়িং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বেরোয়। পদ্মজা মগাকে ডেকে বলল, পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে। পূর্ণা জেদ ধরে, আমি একা যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সকালেই আসব। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়, বলল, তোমার সুখই আমার সুখ আপা, তুমি আমার মা, তুমি আমার ভালোবাসা। পূর্ণা কেন না তো ভালোবাসে? পদ্মজার বুক ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে বলল, আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি। যখন শ্বশুরবাড়ি চলে যাবি, আমার মাও চলে যাবে। পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। 2 বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। আরেকটি জড়িয়ে রাখি। পূর্ণার মায়াময় আবদার। পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে। আকাশ পানে চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। রাইত হয়ে যাইব। তুমি যাও, আমি আমির ভাইয়ার সাথে দেখা করব। কান চুলকাতে চুলকাতে মগা বলল, পরে আমি তোমারে দিয়ে আইতে পারতাম না, বাজারে যামু। তুমি যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। আচ্ছা, তাইলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে। বাতাস শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলোকঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলো বিদায় নিচ্ছে, ফিরে আসছে গাঢ় অন্ধকার। আলোকঘরের সবকটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজল।
ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বইকি। সেই ঘরে জানালা নেই, তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল। ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। পূর্ণার বুক ছ্যাঁত করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে। প্রতিটি ঘরে আমিরকে খোঁজে, কিন্তু কোথাও আমিরকে পেল না। অন্দরমহলে গেল নাকি? পূর্ণা যখন আলোকঘর থেকে বের হতে যাবে, তখন দেখল খলিল হাওলাদারের সাথে বোরকা পরা একটি মেয়ে। তারা দ্রুত হাঁটছে। মেয়েটির হাতে চাপাতি। পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। শিরশির করে ওঠে বুকের ভেতরটা। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। পূর্ণা নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? সাথে মেয়েটি কে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? মেয়েটির হাতে চাপাতেই বা কেন? পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। শির দ্বারা উঁচু করে আলোকঘর থেকে বের হল। একবার ভাবল পদ্মা যাকে গিয়ে বলবে, কিন্তু তারপর ভাবল ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায়। মেয়েটির সম্পর্কে বোধহয় পদ্মাজা জানে না, তাই তাকে বলেনি। মেয়েটি যদি পদ্মাজার কোনো ক্ষতি করে বসে? কিছু করার আগে জানতে হবে মেয়েটি কে, এই বাড়ির সাথে তার কি সম্পর্ক। পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল। সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বারবার ঢোক গিলছে। ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। পূর্ণা যত এগুচ্ছে তত কাঁপুনি বাড়ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। একবার ভাবল চলে যাবে, কিন্তু কৌতূহল তাকে জাপটে ধরে রেখেছে, তাই পিছু হটতে পারল না। চারপাশ নির্জন, ছমছমে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে। অন্দরমহলের দেয়ালে পিঠ ঠেকিয়ে সাবধানে জঙ্গলের দিকে উকি দেয়। খলিল বোরকা পরাহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন। তিনি চারপাশ চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিলেন। তারপর চাপার স্বরে কিছু বললেন। মেয়েটিও যেন কিছু বলল। পূর্ণার রাতের জঙ্গল ভয় পায়। একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ। তার ভীতুমন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভেতর যেতে সায় দেবে না। তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করল সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে। পাথরকে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে। আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নিবে আর দৌড়ে পালাবে। যে ভাবনা সে কাজ। পূর্ণা চারপাশ চোখ বুলিয়ে ছোট একটা পাথর কুড়িয়ে নিল, তারপর খলিলের উপর ছুঁড়ে মারল। পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়ল। খলিল চমকে তাকালেও মেয়েটি তাকায়নি। মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ, শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে। পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল পূর্ণার দিকে তেড়ে আসার আগে পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষে হল না। আচমকা সেখানে রিদওয়ান উপস্থিত হয়, জাপটে ধরে পূর্ণাকে। পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বে রিদওয়ান মুখ চেপে ধরল। মেয়েটি রিদওয়ানকে দেখে জঙ্গলের ভেতরে চলে যায়। খলিল রিদওয়ানের দিকে এগিয়ে আসেন। পূর্ণা ছটফট করছে ছোটার জন্য, কিন্তু রিদওয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না। রিদওয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলল, ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না? বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন? খলিল কৈফিয়তের স্বরে বললেন, না পাইরা আইসি। রিদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকাল, তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল, আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধল। পূর্ণার দুই হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল, তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। ভয়ে পূর্ণার বুক কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে, প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য। রিদওয়ান টেনে হিঁচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউরে ওঠে, মুখ দিয়ে উ ধরনের শব্দ করতে থাকে। তখন একটা গর্ত থেকে মেয়েরই স্বর ভেসে আসে, চাবি কাজ করতাছে না। কণ্ঠস্বরটি পূর্ণার খুব বেশি পরিচিত মনে হয়। পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকাল। খলিলের হাতের টর্চের আলোয় পাতালে যাওয়ার সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয়। সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু অবধি কেঁপে ওঠে।
সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে, কিন্তু এখন সরাসরি দেখছে। অনুভূতি ব্যাখ্যা করার মতো না। তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে। রিদওয়ান পূর্ণাকে টেনে হিচড়ে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনে। পাতাল ঘরে প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না। টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য। মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে। খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে। একসময় আলো মেয়েটির মুখের ওপর পড়ল, আবার তাৎক্ষণিক সরেও গেল। চোখের পলকের গতিতে আলো সরে গেল, কিন্তু পূর্ণা দেখে ফেলল মেয়েটির মুখ। পূর্ণার মনে হল আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র। তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে জোরে জোরে লাফাতে থাকল। রিদওয়ান পূর্ণাকে ঠেসে ধরে। পূর্ণা গোঙাতে শুরু করে। সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে, কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গোঙানোর মতো মনে হচ্ছে। জানাবেন, কারণ কোনো মানুষ যখন কারোর উপকার করে তখন তার একটা চেষ্টাই থাকে উপকারের বিষয়টা মনে করিয়ে দেবার। কোনো মানুষই মহাপুরুষ না। এই পৃথিবীতে শুধুমাত্র একটা জায়গাতে মহাপুরুষরা বাস করেন, আর কোথাও বাস করেন না। মহাপুরুষরা কোথায় বাস করেন? ডিকশনারিতে। আনিকা টেলিফোন রেখে দিয়ে উঠে বসল। নিজেই কপালে হাত দিয়ে জ্বর দেখল। জ্বর আগের মতোই আছে নাকি কিছুটা কমেছে বোঝা যাচ্ছে না। বালিশের নিচে থার্মোমিটার আছে। ইচ্ছা করলেই জ্বর দেখা যায়। দেখতে ইচ্ছা করছে না, বরং জ্বর নেই এমন ভাব করে ঘর থেকে বের হয়ে যেতে ইচ্ছা করছে। সাজতে ইচ্ছা করছে। মিতুর দেয়া সাজিটা পরে কোনো একটা পার্লারে গিয়ে চুল বেঁধে এলে কেমন হয়? আজকাল সব মেয়েরাই মেয়ের ফ্যাশিয়ার করে, এতে নাকি মুখের চামড়া কমনীয় হয়। আনিকা কখনোই জিনিস করেনি, একবার করে দেখলে হয়। আনিকা গুনগুন করে গাইল, ওগো সুন্দরী, আজ অপরূপ সাজে সাজু সাজু। একটি লাইন বলেই চুপ করে গেল। তার খুব সুন্দর গানের গলা ছিল। তাদের স্কুলের গানের টিচার শিবু স্যার বলতেন, তোর গানের গলা প্রতিমার চেয়েও মিষ্টি। তুই গান শিখবি, আমি তোকে গান শেখাবো। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তুই শুধু ভালো দেখে একটা হারমোনিয়াম কিনবি। আনিকা বাবাকে হারমোনিয়ামের কথা বলেছিল। মতিউর রহমান অনেকক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বললেন, শুধু হারমোনিয়াম? ঘুঙ্গুর কিনে দেই, বাইজি হয়ে যা, তারপর তোকে পাড়াতে রেখে আসি। গান করবি, নাচ করবি, 2 হাতে টাকা কামাবি। রেকর্ড শুনে শুনে শেখা একটা গান শিবি স্যার প্রায় জোর করেই তাকে দিয়ে স্কুলের রজত জয়ন্তীতে গাইয়েছিলেন। নজরুলের গান, ওগো মদিনাবাসী প্রেমে ধরো হাত মব। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অনুষ্ঠান শেষে তাকে ডেকে পাঠিয়ে বললেন, নাম কি মা তোমার? আনিকা ভয়ে ভয়ে নিজের নাম বলল। খলিলের উত্তরের আশায় না থেকে রিদওয়ান পূর্ণার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল। রিদওয়ানের উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণার শরীর ঘৃণায় রি রি করে উঠল। রিদওয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ, তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শোঁকে। তাকে উন্মাদের মতন দেখাচ্ছে। পূর্ণার জান বেরিয়ে যাওয়ার জোগাড়। রিদওয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠছে। একটুও নড়তে পারছে না। চোখ ফেটে জল পড়ছে। রিদওয়ান পূর্ণার জামার পিছনের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল। সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেলে। তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা। কোথায় সে? সে কি এসেছে? সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকার হয়েছে? পূর্ণার মনটা হু হু করে কেঁদে ওঠে। ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ডাকল তার দ্বিতীয় মাকে, যাকে সে আপা বলে ডাকে। রিদওয়ান পূর্ণার মুখ ছেড়ে চট করে উঠে দাঁড়াল। গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল, দেখবেন নাকি যাবেন? কোনো ভেজাল হইব না তো? খলিলের গলার স্বর পাংশুটে। কিসের ভেজাল? আমির যদি জানে? কি বলবে ও? বউয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম, শালিরে দিয়ে কি দরকার ওর? আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা। পূর্ণা যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নেই। রিদওয়ান উত্তেজিত। সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকল। পূর্ণা জোরে কেঁদে উঠল। চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি বাঁচাও, দোহাই লাগে কিছু করো। রিদওয়ান ফিক করে হেসে ফেলল। পূর্ণা আরও ঘাবড়ে যায়। সে আকুতি করে মেয়েটিকে বলল, ভাবি এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। রিদওয়ান পূর্ণার 2 গাল টিপে ধরে জিহ্বা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল, তোদের মা বললে তোদের ঘেন্না হয়, আর আসমানিকে মা বললে ও খুশি হয়। সাহায্য চাওয়ারও মানুষ পাইলি না। খলিল ব্যাপারটা উপভোগ করছেন। তিনি হেসে আসমানিকে বললেন, যখন ছেঁড়া ছিলাম হৃদুর মতো আছিলাম, যে ছেড়ি একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে,
ডরায়া মুততে দিছে। খলিল কথা শেষ করে হাসলেন। তার হাসির শব্দ ফ্যাচ ফ্যাচে, খুবই বিশ্রী। আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল। পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত। আবার রিদওয়ান এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেয়াল দেখানো শুরু করেছে। দরজা খোলার নাম গন্ধ নেই, চিন্তাও নেই। খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন। তারপর আমুদে গলায় বললেন, আমার রাজকন্যের মন খারাপ ক্যারে। রিদওয়ান পূর্ণার বুকের ওপর থাবা দিতেই পূর্ণা আর্তনাদ করে উঠল। আম্মা, আপা! রিদওয়ান পূর্ণার বুকের ওপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরমির করে চাপার স্বরে বলল, চুপ, একদম চুপ। পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে, তার হাতে লাল বেনারসি। পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকল, কিন্তু মৃদুল আসল না। সে কেন বাঁচাতে আসছে না, কেন আসছে না? মৃদুল হঠাৎ করেই কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। তারপর চোখের পলকে সে উধাও হয়ে যায়। পূর্ণার শরীর কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিজেকে বোঝায় তার আপা আসবে, আসবেই। পূর্ণার চোখের পর্দায় পদ্মজার আগমন ঘটে। পদ্মজা আসছে, হ্যাঁ আসছে, হাতে রামদা নিয়ে দৌড়ে আসছে। তার চোখের দৃষ্টিতে আগুন, শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে, তার চুলগুলোকে উড়িয়ে নেয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সবকিছু ছাড়িয়ে সে ছুটে আসছে। এক কোপে সব জানোয়ারের মাথার শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে, কিন্তু দেরি করছে আসতে, ভীষণ দেরি করছে। পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝল। নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা। বাপ বেটা মিলে পরপর 2 বার ধর্ষণ করে। পূর্ণার গলা তৃষ্ণায় চৌচির, প্রাণ ভ্রমর যাই, চোখ দুটি নিভু নিভু। রিদওয়ান দূরে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার সময় পূর্ণা হাত পা দাপড়িয়ে কাতরায়, আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রগাঢ় অন্ধকারাচ্ছন্ন জগতে। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতেই গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রিদওয়ান চমকে সেদিকে তাকাল। আকাশের অর্ধবৃত্ত চাঁদটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রিদওয়ান আবিষ্কার করল সে প্রচণ্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে পড়ে আছে পূর্ণার লাশ। অন্ধকার, ছমছমে পরিবেশ। শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রিদওয়ান প্যান্টের পকেট খুঁজে বিড়ি আর দিয়াশলাই বের করল। পূর্ণাকে হত্যার পর যখন ভাবল অন্য মেয়েগুলোর মতো চাপাতে দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দিবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে চাপা স্বরে বললেন, কে জানি আইতাছে। মনে কয় আমির। হন রিদু, এইবার আমির তোর উপরে চেতলে আমি কিচ্ছু করতে পারতাম না। ভাইজানেও করবে না। ভাইজানে আমারে আগেই কইছে। খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিলেন। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে কে যেন টর্চ নিয়ে এদিকে আসছে। তিনি আন্দাজ করেছেন অজ্ঞাত লোকটি আমির। তারপরই দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রিদওয়ানের বুকের ভেতর ভয় জেকে বসে। রিদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পারিজার হত্যার ব্যাপারে আমির সব জানে। রিদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে তার বিচ্ছেদ হয়েছে। সে এখন বিচ্ছেদের আগুনে পুড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শোনে পূর্ণাকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিজের শক্তিকে আগুন তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়বে।